বাংলা বিহার বর্ডারের একটি প্রত্যন্ত গ্রাম্য স্টেশন রূপচাঁদপুর। দিনমণি তখন সবে মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। হাতঘড়ির বড় কাঁটা আর ছোট কাঁটা দুটোই পাঁচের ঘরে। রোদের তখনও ঘুম ভাঙেনি। প্রকৃতি যেন আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠছে। দুটো কুকুর কুণ্ডলি পাকিয়ে স্টেশনে লাগোয়া বেঞ্চিটার নিচে ঘুমিয়ে আছে। স্টেশনে মদনের দোকানে চায়ের কেটলিতে জল পড়তে শুরু করেছে। বৃষ্টিতে কিছুক্ষণ আগে চারিদিক সাদা হয়ে গিয়েছিল, এখন ধীরে ধীরে সবকিছু পরিষ্কার। আমি ধীর পায়ে বেরিয়ে আসলাম ঘরটা থেকে। কাল রাতের স্বপ্নটা এখনো বিশ্বাস করতে পারছি না। মাথায় চিন্তাটা বারবার ঘুরপাক খাচ্ছে, কিন্তু কি দেখলাম, কেনই বা দেখলাম, এর কোনো সদুত্তর এখনো পাইনি। ধীর পায়ে স্টেশনের ঘর থেকে বেরিয়ে চায়ের দোকানে এসে দাঁড়ালাম। ধোঁয়া ওঠা চায়ের ভাঁড় এগিয়ে মদন জিজ্ঞাসা করে, কি ব্যাপার স্যার, কাল রাতে বাড়ি ফেরেননি? আমি অনেক রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরবার সময় দেখি আপনার ঘরে আলো। প্রথমে থতমত খেয়ে পরে নিজেকে খানিক সামলে নিয়ে বললাম, আসলে বড়বাবু নেই তো, তাই একটু কাজের চাপ ছিল আর কি। মদন খানিকক্ষণ আমার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে হলুদ দাঁতগুলো বের করে ঠিক ঠিক করে হেসে বলে, তা স্যার, কাল তো শনিবার ছিল, তার উপরে অমাবস্যা। কিছু দেখলেন নাকি? কিছু দেখলেন মানে? কি দেখব? বেশ একটু ঝাঁঝকানি দিয়েই কথাটা বললাম। মদন খানিকটা অবাক হয়ে পড়ে আমতা আমতা করে বলল, আপনি নতুন তাই, না হলে এ রাতে স্টেশনে কেউ থাকে না, তার উপর কাল আবার শনিবার, তার সঙ্গে ভয়ানক বৃষ্টি। বাপরে, রাম 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 রাম। কি বলছো বলো তো? আপনি কি কিছুই জানেন না স্যার? সকাল সকাল আবার গালগল্প শুরু করবে মদন। হাতে অনেক কাজ, সময় নষ্ট হবে ভেবে চায়ের ভাঁড়টা ফেলে মাথা নেড়ে না করে স্টেশনের দিকে পা বাড়ালাম। চারিদিকে তাকিয়ে দেখলাম যেন স্নান করে আসা সদ্য যুবতীর দেহ থেকে ফোঁটা ফোঁটা করে জল ঝরে পড়ছে। স্টেশনের লাগোয়া শিউলি ফুল গাছটার কাছে এসে দাঁড়ালাম। সাদা আর কমলায় মাখামাখি হয়ে ভরে গেছে গাছের নিচটা। গন্ধে মন ভালো হয়ে গেল। পিছন থেকে মদনের গলার আওয়াজ ভেসে আসছে। গুনগুন করে গান ধরেছে ও, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। খাসা গায় তো। মনে মনে ভাবলাম ফিরে গিয়ে বলি, মদন আর একটু শোনাও তো। কিন্তু হঠাৎ একটা কাজের কথা মনে পড়তেই ফিরে এলাম স্টেশনের টালির ঘরটায়। কাজে মুখ গুঁজে বসে আছি। আবার বৃষ্টি নামল। স্টেশন চত্বরের চারিদিকে মেঘের চাদর জড়িয়ে ধরেছে, একদম হাওয়া বইছে না। স্টেশনের উল্টো দিকের পাঁচিলের বাইরে কাশের জঙ্গলের দিকে চোখ পড়ল। যেন মনে হলো ওরা আমার দিকে তাকিয়ে আছে। কাশ ফুল দেখলেই দুর্গাপুজোর কথা মনে পড়ে। মনে মনে ভাবলাম, বড়বাবু ফিরে এলে হাতের কাজ শেষ করে এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে বাড়ি থেকে ঘুরে আসব। বাড়ি থেকে প্রথমবার এত দূরে এসে থাকা, অচেনা জায়গায় প্রাণটা হাঁপিয়ে উঠেছে। কিন্তু কালকের রাতের ঘটনাটা আমার মাথায় আবার চিন্তার উদ্রেক পড়ল।
এমন সময় হঠাৎ হাত ঘড়িতে চোখ পড়তেই সময় বলছে 10 মিনিট পরই একটা প্যাসেঞ্জার ট্রেন যাবে। তাড়াতাড়ি উঠে নিজের ঘরের দিকে পা বাড়াবো এমন সময় পেছন থেকে রামদিন ডাক দিয়ে বলে ওঠে, সাহেব আজ আর ট্রেন আসবে না। গ্রামবাসীরা রেল লাইনের উপর বসে ধর্ণা দিচ্ছে। কাল রাতে 2টো স্টেশন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন, কি হয়েছে রামদিন? হ্যাঁ, কয়েকটা গরু ট্রেনে কাটা পড়েছে। ও, সাত সকালে আবার একটা খারাপ খবর শুনে মনটা বিষণ্ণ হয়ে গেল। আমি চুপচাপ হয়ে আবার স্টেশনের বেঞ্চিটাতে বসে পড়তে রামদিন বলল, সাহেব আজ এবেলা তো আর কোনো ট্রেন আসবে না। আপনি ঘরেতে গিয়ে বিশ্রাম নিন, না হয় ও বেলা আসবেন না হয়। কাল সারা রাতের ক্লান্তি আর বিষণ্ণতা বোধহয় আমার মুখ চোখে ছাপ ফেলেছে। রামদিনও সেটা আন্দাজ করতে পেরেই কথাটা বলল। আমিও এমন কিছু একটাই ভাবছিলাম, বুঝলে রামদিন। রামদিনের কথায় সম্মতি জানিয়ে স্টেশনের ঘরটা থেকে আমার ছোলা ব্যাগটা নিয়ে বাড়ির পথ ধরে চলতে শুরু করলাম। আমার কোয়ার্টার এখান থেকে 2 কিলোমিটার। এত দূরে যে কোয়ার্টারটা কি জন্য তৈরি করা হলো তার কারণটা আমার অজানা, আর জানবার সময়ও সেভাবে পাইনি। মাত্র কয়েক মাস হয়েছে এই নতুন চাকরিতে যোগদান করেছি। কাজের চাপে ভালোভাবে জায়গাটিকে চিনে উঠবারই সময় পেলাম না। তার মধ্যেই বড়বাবু 15 দিনের ছুটিতে বাড়ি চলে গেলেন। এই পাণ্ডব বর্জিত জায়গায় এখন আমি আর রামদিন। কোয়ার্টারে ফিরে হাত মুখ ধুয়ে 2টো ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে সেই ভয়ানক স্বপ্নটা আবার দেখলাম। একটা ট্রেন দুর্বোধ্য গতিতে আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু আমি স্থির হয়ে দাঁড়িয়ে, যেন সাক্ষাৎ মৃত্যু আমায় আলিঙ্গন করবে বলে আসছে। কয়েক মুহূর্তের মধ্যে আমার ছিন্ন ভিন্ন শরীরটা রেল লাইনের পাশে পড়ে আছে। ধরফর করে বিছানায় উঠে বসলাম। সারা গা ঘামে ভিজে গেছে। দূরের বাড়িগুলোর থেকে শঙ্খধ্বনি ভেসে আসছে। জানালার বাইরে আকাশের একটা অংশ দেখা যাচ্ছে। সেদিকে খেয়াল করতেই মনে হলো কোয়ার্টারের পাশে একটা গাছের নিচে একজন দাঁড়িয়ে আমার ঘরটার দিকেই তাকিয়ে। চশমাটা চোখে পড়ে ঘরের বাতিটা জ্বালিয়ে আবার তাকিয়ে দেখি, কই, কোথাও তো কেউ নেই। কি যে হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। কলঘর থেকে ফিরে এসে দেখি আমার কাজের লোক সুখিয়া চায়ের জল চাপিয়েছে। ওকে দেখে একটু স্বস্তি ফিরে এলো। কিরে সুখিয়া, এত দেরি করলি কেন? হ্যাঁ? ও যেন কোনো কথা শুনতে পেল না। এক মনে মাথা গুঁজে কুটনো কুটছে। আমি আবার একই কথা বলতে সে মুখ তুলে ভারী গলায় বলল, কাল রাতে তুমি স্টেশনে কি করতে রাত কাটালে বলো দেখি? কতবার তো বলেছি ও খুনি স্টেশন, ওখানে কেউ রাতে থাকে না। আরে কি হয়েছে বলবি তো? সবাই তো একই কথা বলে, কিন্তু কই, ঘটনাটা তো কেউ খুলে বলে না। তুমি কি সত্যিই কিছু জানো না? না রে, সত্যি জানি না আমি। সেই দুঃস্বপ্নের কথাটা আমি চেপে গেলাম। সুখিয়া 1 কাপ চা আমার দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করে, ঘটনাটা আজ থেকে প্রায় বছর 20 আগের ঘটনা। সেই দিনটা ছিল ঝড় বৃষ্টির এক রাতের। তখন এখানকার স্টেশন মাস্টার ছিলেন হরে কৃষ্ণবাবু। ওনার একমাত্র মেয়ে তুলিকার বিয়ে ঠিক হয়েছিল ওই পাশের গ্রামের মোড়ল সদাশিব সরকারের ছোট ছেলে প্রতাপচন্দ্রের সাথে। প্রতাপচন্দ্রের স্বভাব ছিল বাপেরই মতো অহংকারী এবং নেশাতুর। সবকিছু জেনেও
হরে কৃষ্ণবাবু বিয়েতে রাজি হয়ে যান। কিন্তু তুলিকা দিদি ভালোবাসত এই গ্রামের এক মৃৎশিল্পী বিষ্ণুপদকে। বিষ্ণুপদ নিচু জাতের আর হরেকৃষ্ণবাবু ছিলেন কুলীন ব্রাহ্মণ। কিছুতেই তাদের বিয়েতে রাজি হননি। উল্টে মেয়েকে ঘরে বন্ধ রেখে মোড়লের ছেলের সাথে বিয়ের দিনক্ষণ স্থির করে ফেলেন। তুলিকার হাজার অনুনয় বিনয় বাপের মন গলাতে পারেনি। বিয়ের আগের রাত মোড়লের ছেলে ঘটনাটা জানতে পেরে সেই ছেলেটাকে গুন্ডা লাগিয়ে খুন করার চেষ্টা করে, কিন্তু বিষ্ণুপদ ঘটনাক্রমে প্রাণে বেঁচে পালিয়ে যায়। ঘটনাটা তুলিকা দিদির কানে এলো 3 দিন বাদে। তুলিকা দিদি তখন সে বাড়ির নতুন বউ। স্বামীর এহেন আচরণ সে একেবারেই মেনে নিতে পারেনি। রাগে অন্ধ হয়ে সেই রাতেই প্রতাপচন্দ্রের খাবারে বিষ মিশিয়ে দেয়। খাবার খাওয়ার সাথে সাথেই প্রতাপচন্দ্র মারা যায়। মোড়লের পরিবার পুরো ব্যাপারটা আন্দাজ করতে পারে, কিন্তু ততক্ষণে তুলিকা দিদি পালিয়ে বিষ্ণুপদর বাড়িতে গিয়ে ওঠে। গ্রামের লোকেরা বাড়ি ঘেরাও করে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনের ঘেরাটোপ থেকে পালাতে গিয়ে বিষ্ণুপদ মারা যায়, কিন্তু তুলিকা দিদি বেঁচে যায়। গ্রামের লোকেরা পিছু নেয়। তুলিকা দিদি পাগলের মতো দৌড়তে দৌড়তে স্টেশনের দিকে ছুটে আসে হরেকৃষ্ণবাবুর কাছে। তখন তার পিছনে সারা গ্রাম মশাল কাটারি নিয়ে তাকে তাড়া করে। হরেকৃষ্ণবাবু নিজের মেয়েকে বাঁচাতে এসেছিলেন ঠিকই, কিন্তু পারেননি। তুলিকা দিদি সেই রাতেই ট্রেনে কাটা পড়ে মারা যায়, আর তার সাথে অনেক গ্রামবাসী। তারপর থেকে প্রায় রাতে ঠিক ওই সময় স্টেশনে যদি কেউ থাকে, তারা ওদের দেখতে পায়। অনেক লোক ওদের বাঁচাতে গিয়ে নিজেরাই মারা গেছে বা ভয়ানক আহত হয়েছে। আর এমনও শোনা যায় যে কেউ চিৎকার করে বাধা দেয়, ওদিকে যেও না, ওদিকে বিপদ। প্রায় রাত 10টা বাজে। রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। সুখিয়ার গল্প শুনতে শুনতে অনেকটা রাত হয়ে গেল। 11:50 একটা প্যাসেঞ্জার ট্রেন চলে গেলে রামদিনও ঘরে ফিরে আসবে। মনে মনে ঠিক করে নিলাম, আজ যদি কেউ ডাকাডাকি করে তবুও বাইরে আসবো না। গ্রামবাসীদের অলীক কল্পনা বা আমার ঘুমের ঘোরে দেখা স্বপ্ন সবটাই বড় ভয়ঙ্কর। কিন্তু স্টেশনে যখন পৌঁছালাম তখন অঝোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। টিনের চালে একঘেয়ে ঝমঝম আওয়াজ। জানালার বাইরে বৃষ্টি পড়ে ছিটকে যাচ্ছে চারিদিকে। জানালা শিক বেয়ে জল গড়িয়ে নামছে ঘরের কোণায়। রামদিনও বাসায় চলে গেছে। আমি খবরের কাগজটা নিয়ে উল্টে পাল্টে দেখছি। ঠিক এমন সময় ঘরের দরজায় ঠক ঠক করে শব্দ। এত রাতে কে এলো? মনকে শক্ত করে বসে রইলাম। আবার ঠক ঠক শব্দ। গলাটা একটু ভারী করে বললাম, কে? কিন্তু কোনো উত্তর নেই। সেই একই ঠক ঠক শব্দ। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি কেউ নেই। বৃষ্টিটা একটু কমে এসেছে, কিন্তু মাঝে মাঝে আকাশে বিদ্যুতের সর্পিল রেখা দেখা যাচ্ছে। সেই বিদ্যুতের আলোয় হঠাৎ দেখলাম স্টেশনের গাছটার নিচে একজন দাঁড়িয়ে, কিন্তু বুঝতে পারলাম না সেটা নারী না পুরুষ। এই বৃষ্টিতে কে এখানে দাঁড়িয়ে থাকবে? খানিকটা এগোতেই আমি স্তম্ভিত। নীল শাড়ি পরিহিতা এক যুবতী, ধবধবে সাদা গায়ের রং, কালো চুল কোমর ছাপিয়ে গেছে, আর চোখ দুটো একেবারে নীল। সেই নারী মূর্তি কোমর দুলিয়ে দুলিয়ে এগিয়ে আসছে আমার দিকে। ঠোঁটে এক রহস্যময়ী হাসি ফুটে উঠেছে।
বাতাসে ভেসে আসছে এক নাম না জানা ফুলের মিঠে সুবাস। আমার পা দুটো যেন স্থির হয়ে গেছে, নড়বার ক্ষমতাটুকু হারিয়েছি। শুনতে পেলাম সেই মানবীর কণ্ঠ। সে বলছে, ভালোবাসি বিষ্ণু, বড্ড ভালোবাসি তোমায়। তুমি এসেছো যে পথ ধরে, আমি সেই কবে থেকে তোমার প্রতীক্ষায়, তোমারই পথে পড়ে আছি তোমার অপেক্ষায়। তারপর সে নেমে গেল পথের দিকে। আমিও মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করে এগিয়ে যাচ্ছি তাদের দিকে। এ কি মানবী না ধোঁয়াশা? মনে হলো কেউ যেন আমার আত্মাকে টেনে নিয়ে যাচ্ছে সেদিকে। কেউ যেন আমাকে কোথা থেকে ডাকছে আর বলছে, বিষ্ণুপদ, চলো চলো আমার সাথে। কিন্তু কিন্তু আমি তো। অস্ফুট কথাটা আর বলা হলো না। মনে হলো আমি সেই বিষ্ণুপদ। হঠাৎ অন্ধকারের নীরবতা ছিন্ন করে কেউ আর্তনাদ করে ওঠে, ওদিকে যাস না, ওদিকে মৃত্যু। ফিরে আয়, ফিরে আয়। সেই আর্তনাদ শুনতেই মুহূর্তের মধ্যেই দেখতে পাই একদল লোক মশাল হাতে নিয়ে ছুটে আসছে রেল লাইন ধরে। আমি আর সেই মানবী ছুটতে শুরু করলাম। লক্ষ্য করে দেখলাম আমি যেন ঠিক ছুটছি না, মাটিতে পা পড়ছে না আমার। কিন্তু ভয় নেই, কেবল তার মুখ থেকে আরেকবার ভালোবাসে কথাটা শুনতে পেলে যেন মরেও শান্তি। মন্ত্রমুগ্ধের মতো দেখলাম অপর প্রান্ত থেকে ছুটে আসছে গভীর রাতের এক্সপ্রেস ট্রেন। স্বপ্নের সেই ভয়ানক দৃশ্য এখন আমার চোখের সামনে। কিন্তু এতটুকু ভয় নেই, শুধু মিলনের আকুতি। মানবীর অদৃশ্য ভালোবাসার আলিঙ্গনে বদ্ধ আমি। আর কিছুক্ষণের অপেক্ষা, মুহূর্তের মধ্যেই ট্রেনটা চলে যাবে আমার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে। কিন্তু আমার কোনো মৃত্যু ভয় নেই, যেন মরতে পারলেই মুক্তি পাব। বিরহের যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। শুধু চাই ওই মানবীর ভালোবাসার ছোঁয়া। সেই মানবীর ক্ষণিকের প্রেমেই ছিল আমার মুক্তি। ট্রেনটা এখন বেশ কাছে। রেল লাইনের কম্পন আমার সারা শরীরে। চোখ দুটো বন্ধ করে নিলাম। ও আমায় দু হাতে পেঁচিয়ে ফেলেছে। তীব্র হুইসেলের শব্দ আর আলোর ঝাপটা আমার মুখে আছড়ে পড়ল। এ কি, আর মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু নড়বার ক্ষমতা আমার নেই। হঠাৎ দুটো শক্ত হাত আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি ছিটকে পড়লাম স্টেশনের পাশে। ইটের টুকরোতে পড়ে গিয়ে হাত পা কেটে গেল আমার। কোনো রকমে সামলে নিয়ে ঘোর কেটে উঠতেই সামনের দিকে তাকিয়ে দেখি মদন দাঁড়িয়ে। সেই আত্মভোলা চাহনি। ও আসল নয় গো, ও মায়া, ওর দিকে যেও না। আজ সকালে মদন এত ভয় পেয়েছিল, আর এখন একা এই স্টেশনে ও কি করছে? প্রশ্নটা করবার আগে ও আমার হাত ধরে টেনে তুলল। আমরা দুজনে ওই শিউলি গাছটার পাশের বেঞ্চিতে বসে। আমি বললাম, আজ রাতে তুমি না আসলে কি যে হতো ভাই। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। কিন্তু মদন, এত রাতে তুমি এখানে? কোনো উত্তর নেই দেখে পাশে তাকিয়ে দেখি আমার প্রাণদাতা এগিয়ে চলেছে রেল লাইন ধরে। এখন ওকে এক যুবকের মতো লাগছে। পিছন ফিরে আমার দিকে তাকালো। আমি আসি বন্ধু, তুলি যদি আবার ডাকে ওকে বলো ওর বিষ্ণুপদ ওর জন্য বড় পারে অপেক্ষায় আছে। আমি স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম।
তার মধ্যে একটু একটু করে মিলিয়ে যাচ্ছে বিষ্ণুপদর অবয়ব। দূরে কোথা থেকে ভেসে আসছে লালন ফকিরের বিখ্যাত কয়েকটা গানের কলি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে।